সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আমি সরাসরি স্লাইড শুরু করছি আর কি। A 40-year-old man with a history of psychiatric problem and epilepsy comes for review. He complained that he is drinking excessive amount of alcohol, having to urinate frequency. Sorry, এটা ওয়াটার হবে আসলে। স্লাইডটা আমার ছবির জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা, amount of water and having to urinate frequently. He has not lost any weight and states that he is complained with his current medication. অর্থাৎ এখানে যেটা বলতেছেন যে উনি এপিলেপসি পেশেন্ট এবং উনি এখন যেটা কমপ্লেন হচ্ছে বেশি পানি খাচ্ছেন, এক্সেসিভ অ্যামাউন্ট অফ ওয়াটার উনি ড্রিঙ্ক করেন এবং বেশি বেশি ইউরিনেট করেন। He has not lost any weight and states that he is complained with his current medication. Blood tests show the following: sodium, potassium, urea, creatinine within normal range, glucose normal range এর মধ্যেই. Which one of the following medications is most likely to be responsible for his presentation? তাহলে এখানে আছে কি, এ হচ্ছে কার্বামজেপিন, বি হচ্ছে ফ্লক্সেটিন, সি হচ্ছে ওলানজেপিন, ডি হচ্ছে সোডিয়াম ভ্যালপ্রয়েড আর ই হচ্ছে লিথিয়াম। তো এখানে তো কোশ্চেনের স্টেটমেন্ট দেখা যাচ্ছে যে এপিলেপসির পেশেন্ট এবং বেশি বেশি পানি খাচ্ছেন এবং বেশি বেশি ইউরিনেট করছেন এবং এখানে কয়েকটা ড্রাগ দেওয়া আছে। কি ড্রাগের জন্য এটা হতে পারে রিলেটেড আর কি। তো আমরা জানি যে ডায়াবেটিস ইনসিপিডাস এর সাথে ড্রাগও রিলেটেড। নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস এর সাথে লিথিয়ামটা রিলেটেড। হ্যাঁ, লিথিয়ামটা একটা মুড স্টেবিলাইজার। অনেক সময় দেখা যায় যে এই ধরনের পেশেন্টকে ইউজ করা হয়। হ্যাঁ, তো তাহলে আমরা লিথিয়ামটা এখানে বলবো। লিথিয়ামটা ডায়াবেটিস ইনসিপিডাসটা দুই রকমের, একটা হলো ক্রেনিয়াল আর একটা হলো নেফ্রোজেনিক, অর্থাৎ কিডনিতে প্রবলেম, টিবিউলে প্রবলেম। তো সেটা লিথিয়াম রিলেটেড টিবুলার প্রবলেম হয়। হ্যাঁ, সো ওয়াটারটা রিটেনশন হয় না, ভিটো রিসেপ্টর প্রবলেম হয়, ফলে বেশি বেশি ইউরিন ফর্মেশন হয়। লিথিয়াম টক্সিসিটির জন্য তাহলে ডায়াবেটিস ইনসিপিডাস হয়, নেফ্রোজেনিক টাইপ ডায়াবেটিস ইনসিপিডাস। তাহলে ইটা এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন আমরা যাচ্ছি যে 74-year-old man with stage 4 chronic kidney disease secondary to type 2 diabetes mellitus is admitted to the acute medical assessment ward with symptoms of breathlessness and reduced exercise tolerance. He is otherwise systematically well and his blood results are as follows. Stage 4 অর্থাৎ জিএফআর তাহলে 15 থেকে 29 এর মধ্যে চলে গেছে। হ্যাঁ, এবং ডিউ টু ডায়াবেটিস মেলাইটাস, টাইপ 2 ডায়াবেটিস মেলাইটাস। তার প্যারামিটার গুলো দেখি। ব্লাডের হিমোগ্লোবিন 80 গ্রাম পার লিটার অর্থাৎ এনিমিক, মডারেট এনিমিক, মিন কর্পাসকুলার ভলিউম 90, মিন কর্পাসকুলার হিমোগ্লোবিন 30, ইউরিয়া 17, ক্রিয়েটিনিন 300 মাইক্রোমোল, জিএফআর 8 মিলিলিটার পার মিনিট পার 1.73। অর্থাৎ এই জিএফআর কিন্তু স্টেজ 5 হয়ে গেল তাহলে। হ্যাঁ, 8 মানে 15 এর নিচে যদি জিএফআর চলে যায় তাহলে কিন্তু স্টেজ 5 হবে। Given the likely cause of this patient anemia, তাহলে এই পেশেন্টের এনিমিয়ার কজটা কি এটা আর কি। Which of the following compounds is the patient most likely to be deficient of? Vitamin B12, ferritin, folate, tetrahydropoietin and হচ্ছে T3 T4। তাহলে আমরা তো জানি যে এনিমিয়া অফ সিকেডি আমাদের জানা আছে যে নাম্বার 1 আমরা বলি ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি, তারপরে আদার হেমাটোনিক্স
এবং আয়রন ডেফিসিয়েন্সি বিশেষ করে আয়রন আদার হেমাটোক্রিটস এর মধ্যে ভিটামিন বি12 ফেরেটিন ফোলেট তাহলে সবগুলাই তাহলে ডেফিসিয়েন্সি হতে পারে কিন্তু তবে কমন হচ্ছে ইরাইথ্রোপয়েটিন তো সিনারিতে আমরা যেটা দেখতেছি যে ওনার কিন্তু হিমোগ্লোবিন কম এবং এমসিভিটা কিন্তু নরমাল রেঞ্জের মধ্যে হ্যাঁ আয়রন ডেফিসিয়েন্সি বা যদি এখানে ফেরিটিনের ঘাটতি থাকতো তাহলে আমরা কি পেতাম যে এমসিভিটা এখানে কিন্তু কমে যেত তাই না মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয় তাহলে এখানে এটা আনলাইকলি অর্থাৎ নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়ার মধ্যে আমরা চিন্তা করতে পারি সেই হিসাবে তাহলে এখানে আমরা ডি কে বলবো যে ডি ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি তাহলে এখানে অ্যানিমিয়া অফ সিকেডি এটা হচ্ছে নর্মোসাইটিক নর্মোক্রোমিক অ্যানিমিয়ার একটা ফিচার এবং এটার অ্যান্সার হবে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি এখানে আয়রন ডেফিসিয়েন্সি হতো যদি বা ফেরিটিন এখানে হতে পারতো যদি এমসিভিটা কম থাকতো হ্যাঁ তো যেহেতু এমসিভি নরমাল তাহলে এখানে এটা হবে না আবার ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি থাকলে কি হতো এমসিভিটা আরো বেড়ে যেত হ্যাঁ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতো হ্যাঁ ম্যাক্রোসাইটিক অ্যানিমিয়া হতো তাহলে সেটা হবে না। তাহলে ইরাইথ্রোপয়েটিন ডেফিসিয়েন্সি ডিটা কারেক্ট এখানে নেক্সট কোশ্চেনে যাই A 44-year-old man is referred to the renal team. He has a long history of chronic sinusitis and was investigated last year for hemoptysis, but no cause was found. A number of recent urine depistic tests has been persistent microscopic hematuria. তাহলে সিনারিটা কি হচ্ছে একটা মিডল এজ ম্যান এবং সাইনোসাইটিস এর হিস্ট্রি আছে ক্রনিক এবং সাথে হিমোপ্টাইসিস এর হিস্ট্রি আছে এবং ইউরিনে মাইক্রোস্কোপিক হেমাচুরিয়া আছে তিনটা সিনারি এখানে দেওয়া আছে তাহলে আমরা ব্লাড পিকচারটা দেখি সোডিয়াম পটাশিয়াম নরমাল রেঞ্জে ইউরিয়া ক্রিয়েটিনিন বেশি তাই না ক্রিয়েটিন 145 মাইক্রোমোল পার লিটার বেশি ইএসআরটা বেশি সিআরপিটাও বেশি এখানে এনটিজিবিএম নেগেটিভ সি আনকা পজিটিভ আচ্ছা পি আনকা নেগেটিভ এএনএ নেগেটিভ তাহলে এখানে রিপোর্টে যেটা বোঝা যাচ্ছে যে এটা পি সিয়ানকা পজিটিভ মানে এটা ভাস্কুলাইটিস এর ব্যাপারে আনকা অ্যাসোসিয়েটেড ভাস্কুলাইটিস হ্যাঁ তাহলে একটা পেশেন্টের সাইনোসাইটিস রিকারেন্ট হেমোপ্টাইসিস এন্ড হেমাচুরিয়া সাথে রেনাল ইম্পেয়ারমেন্ট এবং আনকা পজিটিভ এই কয়টা তাহলে আমরা পজিটিভ ফাইন্ডিং পেলাম তাহলে নেক্সট আমরা আসি যে কি বলতে যাচ্ছে গিভ দ্য লাইকলি ডায়াগনোসিস হোয়াট ফাইন্ডিংস উড বি এক্সপেক্টেড অন রেনাল বায়োপসি তাহলে আমরা কি পেতে পারি রেনাল বায়োপসিতে সেগমেন্টাল টাফট নেক্রোসিস বি হচ্ছে কিমেরিস্টেল উইলসন নোডিউল সি হচ্ছে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস ডি হচ্ছে ফুল হাউস ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন ই হচ্ছে মেমব্রানাস গ্লোমেরুলোনেফ্রাইটিস আচ্ছা তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এটা মেমব্রানাসের ফেভারে হবে না কারণ হচ্ছে যে মেমব্রানাসে কি হয় মেমব্রানাসে আনকা পজিটিভ এটা আনলাইকলি হ্যাঁ তারপরে এইভাবে পেশেন্টের অ্যাকিউট একটা প্রেজেন্টেশন রেনাল ইম্পেয়ারমেন্ট আছে আর ফুল হাউস ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন এটাও আনলাইকলি কারণ ভাস্কুলাইটিসে ফুল হাউস ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন হয় না এখানে লিনিয়ার ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন ফুল হাউসটা হয় শুধুমাত্র লুপাসে এটা মনে রাখতে হবে হ্যাঁ ফুল হাউস ইমিউনোগ্লোবুলিন ডিপোজিশন যদি হয় তাহলে এটা লুপাস নেফ্রাইটিস হবে এটা হবে না সি হচ্ছে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস তাহলে ক্রিসেন্টিক এর ফেভারে আমরা বলবো কারণ আরপিজিএন করে ভাস্কুলাইটিস অর্থাৎ পজিটিভ আনকা এরকম একটা ফিচারে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস অর্থাৎ এটা প্রগ্রেসিভলি কিডনি ফাংশনটা ডিটেরিওরেট করে দেয় হ্যাঁ এটা র্যাপিডলি প্রগ্রেসিভ গ্লোমেরুলোনেফ্রাইটিস করে ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস এটা আসবে সি আর বি তে কি বলছে কিমেলিস্টিন উইলসন নোডিউল আচ্ছা এটা এর ফেভারে না এটা হচ্ছে ডায়াবেটিক নেফ্রোপ্যাথিতে হয় আর হচ্ছে এটা কি সেগমেন্টাল টাফট নেক্রোসিস এটা অনেক সময় হয় ভাস্কুলাইটিসে বাট এখানে আমরা মোর স্পেসিফিক ক্রিসেন্টিক গ্লোমেরুলোনেফ্রাইটিস বলবো আচ্ছা নেক্সট কোশ্চেনে যাই which one of the following is not a risk factor for the development of calcium oxalate and calcium phosphate renal stone এটা রিস্ক ফ্যাক্টর না আসলে রেনাল স্টোনে অনেক রিস্ক ফ্যাক্টর আছে এর মধ্যে ড্রাগস রিলেটেড আছে ডায়েটারি কিছু ফ্যাক্টর আছে
কিছু মেটাবলিক অ্যাবনর্মালিটির কারণে আছে, ইনফেকশন রিলেটেড আছে, জেনেটিক ডিজিজ রিলেটেড আছে। তার মানে রেনাল স্টোনের অনেক কারণ, এবং এটা কম্পোজিশন অনুসারে রিস্ক গুলো আলাদা আলাদা হয়। তো আমরা তাহলে এখানে ক্যালসিয়াম অক্সালেট এবং ক্যালসিয়াম ফসফেট রিলেটেড রেনাল স্টোনের কোনটা রিস্ক ফ্যাক্টর না, তাহলে পাঁচটার মধ্যে কি কি দেওয়া আছে দেখি। বেনড্রোক্লোমিথায়াজাইড, বি হচ্ছে অ্যামাইনোফাইলিন, সি হচ্ছে এসিটাজোলামাইড, ডি হচ্ছে ফ্রোসিমাইড এন্ড ই হচ্ছে প্রেডনিসোলোন। তাহলে এখানে আমরা যেটা বলতে পারি যে অ্যামাইনোফাইলিনটা এখানে আসবে, অন্য সবগুলাই রিলেটেড। কিডনি স্টোনের বিভিন্ন ধরনের কম্পোজিশন আছে রেনাল স্টোনের, ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, তারপর হচ্ছে ইউরিক অ্যাসিড স্টোন, জ্যানথিন স্টোন, হ্যাঁ, এই ধরনের পিউরিন বিভিন্ন রকমের আছে, ট্রিপল ফসফেট আছে। তো আমরা তাহলে এখানে বিটা হচ্ছে অ্যামাইনোফাইলিন বলবো, অন্য সবগুলাই রিলেটেড। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে তাহলে a 62-year-old man is admitted to Rashas with a low GCS। আচ্ছা, GCS স্কোরটা খুবই কম। ব্লাড গ্যাস টেকেন অন অ্যাডমিশন শো দ্য ফলোইং। পিএইচটা হচ্ছে 7.23 কম, পার্শিয়াল প্রেসার কার্বন ডাইঅক্সাইড কম, পার্শিয়াল প্রেসার অক্সিজেন 13.8 kilopascal, intravenous access is obtained and blood are taken. He is given supportive care with oxygen and fluid। আচ্ছা, renal function result show sodium potassium normal range, chloride normal range, bicarbonate কম। আচ্ছা, আর ইউরিয়া creatinine within normal range, glucose-টাও normal range। Which one of the following diagnosed would be most consistent with these results? আচ্ছা, তাহলে এখানে আমরা প্যারামিটার যে এই ল্যাবরেটরিতে বাইকার্বনেটটা কম, তার মানে অ্যাসিডোসিসের ব্যাপার, এবং পিএইচটাও কম। হ্যাঁ, তাহলে এখানে কি কি আসছে দেখি। একটা হচ্ছে এ হচ্ছে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম, বি হচ্ছে মিথানল পয়জনিং, আচ্ছা, সি হচ্ছে প্যারাকোয়েট পয়জনিং, ডি হচ্ছে ডায়াবেটিক কিটোসিডোসিস, ই হচ্ছে এডিসন ডিজিজ। এডিসন ডায়াবেটিক কিটোসিডোসিস, প্যারাকোয়েট পয়জনিং এগুলো ফেভার করছে না। এখন আসে যে ম্যাসিভ পালমোনারি এম্বোলিজম এন্ড মিথানল পয়জনিং, এই দুইটার একটা হবে, তাই না? এখন এটা তো মেটাবলিক অ্যাসিডোসিসের ফেভারে। তো তাহলে এবং এটা অ্যানায়ন গ্যাপটা আমাদের যখন অ্যাসিডোসিস আমরা ডিক্লেয়ার করব, অ্যানায়ন গ্যাপটা আমরা দেব। যদি নরমাল অ্যানায়ন গ্যাপ হয় এক ধরনের, তাহলে টাইপে চলে যাবে, কজে চলে যাবে। আর যদি অ্যানায়ন গ্যাপ ইনক্রিজ করে, তাহলে আরেক ধরনের কজে চলে যাবে। তা অ্যানায়ন গ্যাপটা মানে কি, যে ডিফারেন্স বিটুইন আনমেজার্ড ক্যাটায়ন এন্ড অ্যানায়ন। তো আনমেজার্ড তো আমাদের পক্ষে সম্ভব না ডিটেক্ট করা, তো আমরা মেজারটা দেখি। এখানে সোডিয়াম এবং পটাশিয়ামটা যোগ করব, এবং এখান থেকে দুইটার যোগফল থেকে বিয়োগ করব ক্লোরাইড এবং বাইকার্বনেট। তাহলে 143 4.2, তার মানে 147 থেকে তাহলে আমরা বিয়োগ করব 109 and 12, যোগ করলে কি হয় 121, তাহলে 16, 16 অর্থাৎ বেশি, ধরেন অ্যানায়ন গ্যাপটা কিন্তু বেশি আসতেছে। তার মানে অ্যানায়ন গ্যাপ বেশি হয়, তাহলে এটা মিথানল পয়জনিং এর ফেভারে। যদি নরমাল অ্যানায়ন গ্যাপ হতো, তাহলে রেনাল টিউবুলার অ্যাসিডোসিস আর ডায়রিয়া রিলেটেড হয়েছিল। হ্যাঁ, নরমাল অ্যানায়ন গ্যাপ, তাহলে যেহেতু অ্যানায়ন গ্যাপটা বেশি, অ্যানায়ন গ্যাপ বেশি থাকা, তাহলে মিথানল পয়জনিং বি, এখানে বি। The next question, sorry. A patient is seen in clinic complaining of abdominal pain, routine blood show sodium potassium chloride bicarbonate। আচ্ছা, এখানে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড ঠিক আছে, বাইকার্বনেটটা কম 19, তাই না, নরমাল রেঞ্জ থেকে কম। আচ্ছা, ইউরিয়া 7 এবং ক্রিয়েটিন 112 মাইক্রোমোল। আচ্ছা, হোয়াট ইজ অ্যানায়ন গ্যাপ? ঠিক আমি যেটা আগে ডিসকাস করতেছিলাম যে অ্যানায়ন গ্যাপটা কি। অ্যানায়ন গ্যাপ জিনিসটা হলো যে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের ডিফারেন্স।
তাহলে সোডিয়াম এবং পটাশিয়াম এখানে যোগ করি আমরা 146 146 থেকে আমরা ডিফারেন্স হলো কি ক্লোরাইড এন্ড বাইকার্বনেট, তাহলে ক্লোরাইড এন্ড বাইকার্বনেট যোগ করি 123, তাহলে 23 146 থেকে 23 মাইনাস করলে তাহলে 23 হয়, তাহলে অ্যানায়ন গ্যাপ এখানে 23, এখানে কারেক্ট। হ্যাঁ, এগুলো হবে না। তাহলে সোডিয়াম পটাশিয়াম দুইটার যোগফল থেকে আমরা বিয়োগ করব ক্লোরাইড এবং বাইকার্বনেটের যোগফল, তাহলে যে গ্যাপটা হবে সেটা হচ্ছে অ্যানায়ন গ্যাপ। নরমালি এটা 15 14 15 12 থেকে 14 15 নরমাল রেঞ্জ, আর যখন বেড়ে যাবে তখন আমরা ইনক্রিজ বলবো। নেক্সট, a 28-year-old female undergo a renal transplant for focal segmental glomerulosclerosis. Within hours of the operation, the patient becomes unwell with features consistent with severe systemic inflammatory response syndrome. The patient is immediately taken back to theater and the transplanted kidney is removed. What type of immunoglobulin are responsible for graft rejection? তাহলে বোঝা যাচ্ছে যেটা এমন একটা উইথিন শর্ট ডিউরেশন আফটার ট্রান্সপ্লান্টেশন একটা রিঅ্যাকশন হয়েছে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হয়েছে, এটা তাহলে হাইপার অ্যাকিউট গ্রাফট রিজেকশন বলি আমরা এই সিচুয়েশনকে। সাধারণত প্রিফর্মড কোনো অ্যান্টিবডি যদি তৈরি হয়ে থাকে বডিতে, হ্যাঁ, ব্লাডে যদি থাকে, তখন হয় কি যে একটা কিডনি যখন ট্রান্সপ্লান্ট করা হয় সাথে সাথে তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা রিঅ্যাকশন হয়ে যায়, সেটাকে খুব উইথিন মিনিটস এন্ড আওয়ার্স এর মধ্যে আমরা ওই রিঅ্যাকশনের ফিচারটা পাই। হ্যাঁ, এবং কিডনিটা রিজেক্ট হয়ে যায়। হ্যাঁ, কোনো কাজ করবে না কিডনি, বরং আরো সিস্টেমিক ফিচার গুলা সেপসিস লাইক বা সেপ্টিসিমিয়ার মতো ফিচার, নন ইনফ্লামেটরি রেসপন্স, ইনফেক্টিভ, হ্যাঁ, ইনফ্লামেটরি রেসপন্স শুরু হয়ে যাবে। তো হাইপার অ্যাকিউট রিজেকশনে তাহলে প্রিফর্মড অ্যান্টিবডি এগেইনস্ট ব্লাড গ্রুপ এবং টিস্যু টাইপিং, অর্থাৎ এইচএলএ টাইপিং এবং এবিইউ ব্লাড গ্রুপ এর এগেইনস্টে যে অ্যান্টিবডি গুলা মিসম্যাচ ট্রান্সপ্লান্ট করলে এই ধরনের চান্স থাকে। তো প্রিফর্ম সাধারণত আইজিজি দিয়ে হয়, হ্যাঁ, আইজিএম দিয়েও হতে পারে, তবে আইজিজিটা কমন, তাহলে আমরা এখানে সি বলবো। Which one of the following statement regarding minimal change glomerulonephritis is incorrect? অর্থাৎ ইনকারেক্ট, কারেক্ট না আর কি। এ হচ্ছে হ্যাজ এ গুড প্রগনোসিস, এটা তো কারেক্ট, তাহলে এটা হবে না। দ্য মেজরিটি অফ কেসেস আর স্টেরয়েড রেসপন্সিভ, এটা ঠিক আছে, এটাও কারেক্ট। ইজ এ কমন কজ অফ নেফ্রোটিক সিনড্রোম, ঠিক আছে, এটাও কারেক্ট। ডি হচ্ছে হাইপারটেনশন ইজ ফাউন্ড টু অ্যাপ্রক্সিমেটলি 25, এইটা তো কম ইয়ে না, হাইপারটেনশন সাধারণত থাকেই না, রেয়ার। তাহলে এন্ড হেমাচুরিয়া ইজ রেয়ার, এটাও কারেক্ট, তাহলে ডিটা এখানে হচ্ছে ইনকারেক্ট, তার মানে ডি, অ্যানসারটা ডি হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং মে বি ইউজফুল ইন দ্য প্রিভেনশন অফ অক্সালেট রেনাল স্টোন? ওই যে আমি আগেই বললাম যে রেনাল স্টোন বিভিন্ন রকম আছে, হ্যাঁ, অক্সালেটও একটা এক ধরনের রেনাল স্টোন। তো বিভিন্ন কারণে অক্সালেট রেনাল স্টোন হয়, তো আমি দেখি তাহলে যে প্রিভেন্টের এখানে মেজার কোনটা হবে। এটা ফেরাস সালফেট, আচ্ছা, থায়াজাইড ডায়োটিক্স, তারপর হচ্ছে লিথিয়াম, দিয়ে হচ্ছে পাইরিডক্সিন এন্ড হচ্ছে অ্যালোপেরোনল। এখানে তাহলে আমরা জানি যে পাইরিডক্সিনটা, হ্যাঁ, ভিটামিন বি6 টা দেখা যায় যে অক্সালেট রেনাল স্টোনটা প্রিভেনশন, অর্থাৎ এটা একটু বলে রাখা দরকার যে কারো যদি একবার রেনাল স্টোন হয় তার কিন্তু এটা রিকারেন্ট হওয়ার খুবই সুযোগ। রিকারেন্ট একবার রেনাল স্টোন রিমুভ করা হলো, কিন্তু তার কিন্তু আরেকটা চান্স থেকে যাবে, কারণ তার কোনো এমন কোনো একটা ফ্যাক্টর তার রিলেটেড যেটা আবার তাকে স্টোন করার জন্য হয়তো রেসপন্সিবল থাকবে। তো এই জন্য আমাদের রেনাল স্টোন ইজ এ মেডিকেল প্রবলেম, এটা কিন্তু পুরোটাই মেডিকেল প্রবলেম। এখানে সার্জিক্যাল অপশনটুকু শুধু রিমুভ করা, বাট কারো রেনাল স্টোন হলে তাহলে নিয়ম হচ্ছে যে রেনাল স্টোনটাকে অ্যানালাইসিস করা, কম্পোজিশনটা দেখা, এবং ওই রেনাল স্টোনের কম্পোজিশন দেখে বুঝতে হবে যে তাহলে কি ধরনের মেজার নিলে স্টোনটা
আমার আর হবে না। তো অনেকগুলো প্রিভেন্টিভ মেজার আছে, এটা অন দ্য বেসিস অফ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ দ্য রেনাল স্টোন। তো সেটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে অক্সালেট রেনাল স্টোনের জন্য দেখা যায় যে পাইরিডক্সিনটা অক্সালেট আম ইউরিনে আসতে একটু প্রিভেন্ট করে দেয়, অ্যাবজর্পশনটা বাড়ায় দেয়। ফলে হয় কি যে ইউরিনে যখন অক্সালেটটা কম আসতে থাকবে তখন স্টোন হওয়ার চান্সটা কমে যাবে। হ্যাঁ? তাহলে পাইরিডক্সিনের একটা রোল আছে। তো এইজন্য এখানে ডি টা কারেক্ট। Each of the following is a risk factor for renal stone formation except, তাহলে ওই যে বললাম যে রেনাল স্টোনের জন্য অনেক ধরনের রিস্ক ফ্যাক্টর আছে অ্যাকর্ডিং টু কম্পোজিশন, এক এক ধরনের রিস্ক ফ্যাক্টর। তাহলে অ্যাকসেপ্টটা কি হবে? দেখি রেনাল টিউবুলার অ্যাসিডোজ, এখানে রেনাল স্টোন হয়, নেফ্রোক্যালসিনোসিস হয়, হ্যাঁ? বি হচ্ছে ক্যাডমিয়াম, সি হচ্ছে হাইপারপ্যারাথাইরোজম। হাইপারপ্যারাথাইরোজম তো তাহলে দেখা যায় যে বিশেষ করে ক্যালসিয়ামটা বেড়ে যায়, হ্যাঁ? তো সেটা একটা রিস্ক ফ্যাক্টর। ডিহাইড্রেশন, হ্যাঁ, ডিহাইড্রেশনে ইউরিনটা কনসেনট্রেটেড হয় এবং ক্রিস্টাল গুলো বেশি বেশি ডিপোজিট হয়ে প্রিসিপিটেট হয়ে স্টোনের ফর্মেশনের জন্য একটা রেসপন্সিবল আছে। সিস্টেনোসিস, এটা একটা মেটাবলিক প্রবলেম, এখানেও সিস্টিন স্টোনটা বেশি ফর্ম হওয়ার চান্স থাকে। তাহলে এখানে আমরা তাহলে ক্যাডমিয়ামটাকেই শুধু পাচ্ছি না রিলেটেড, আর সবগুলাই রিলেটেড। তাহলে বিটা বলবো আমরা ক্যাডমিয়াম। ক্যাডমিয়ামটা অ্যাকসেপ্টের মধ্যে পড়ে যাচ্ছে। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ডিজিজ উড গিভ এ পজিটিভ সায়ানাইড নাইট্রোক্সাইড টেস্ট? এ হচ্ছে বার্টার সিনড্রোম, বি হচ্ছে ক্রায়োগ্লোবুলিমিয়া, সি হচ্ছে সিস্টিনিউরিয়া, ডি হচ্ছে প্যারাক্সিসমাল নকটুর্নাল হিমোগ্লোবিনুরিয়া, ই হচ্ছে সিস্টিনোসিস। এটা হচ্ছে সি সিস্টিনিউরিয়া। হ্যাঁ, সিস্টিনিউরিয়াতে সায়ানাইড নাইট্রোক্সাইড টেস্ট করা হয়। ঠিক আছে? প্যারাক্সিসমালে হ্যাম টেস্ট করা হয়, এটা তাহলে হবে না। বার্টার সিনড্রোম, এ বার্টার সিনড্রোমে তো সাধারণত এটা ডায়াবেটিক্স লাইক, হ্যাঁ? দেখা যায় যে থিক অ্যাসেন্ডিং লিম্ব অফ লুপ অফ হেনলিতে মূলত প্রবলেমটা থাকে এবং এখানে ফুসসিমাইড ডায়াবেটিক্স যেভাবে ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি করে, ঠিক বার্টার সিনড্রোম ঠিক সেরকম একটা প্রবলেম করে। এটা চ্যানেল ডিফেক্ট। ফুসসিমাইডের সাইড ইফেক্টের মতো ফিচার থাকবে বার্টার সিনড্রোম। এজন্য ইলেকট্রোলাইট অ্যাবনরমালিটি পাবো। জেনেটিক ডিজিজ। নেক্সট। Question, you are a medical senior house officer starting a Saturday shift covering the renal ward. The night shift doctor is handing over the unwell patient to you. Which of the patient below with acute kidney injury should be referred today for urgent renal replacement therapy? তাহলে আমি স্টেম গুলো পড়ি, পরে ডিসকাস করি। এ হচ্ছে patient with potassium of 6.8 who has had 3 courses of medical management of hyperkalemia but with no reduction in this potassium in his potassium level. পটাশিয়ামটা তার 3 বার ম্যানেজমেন্ট করার পরেও, যে আমরা জানি যে হাইপারক্যালেমিয়ার কিছু স্টেপ আছে, ম্যানেজমেন্ট স্টেপ আছে, তো সেগুলো করার পরেও 3 টাইমস করার পরেও তার 6.8 অর্থাৎ বেশি, হ্যাঁ, নর্মাল রেঞ্জের চেয়ে অনেক বেশি, তার রিডাকশন হচ্ছে না। আচ্ছা, বি হচ্ছে পেশেন্ট উইথ ইজিএফআর লেস দেন 5। সি হচ্ছে পেশেন্ট হু হ্যাজ হ্যাড 10 milliliter of urine output over the last stage 3 acute kidney injury and only 1 kidney. ই হচ্ছে পেশেন্ট হু হ্যাজ প্রিভিয়াস হ্যাড acute kidney injury 3 times before. তাহলে এখানে আমরা জানি যে ডায়ালাইসিসের কিছু ইমিডিয়েট ইন্ডিকেশন আছে। এর মধ্যে একটা হচ্ছে যে, আমি তাহলে ইন্ডিকেশন গুলো একটু বলে দেই, কারণ এগুলা আসলে আন্ডার গ্রাজুয়েট লেভেলে একটু বারবার মনেও থাকে না এবং একটু কঠিনই মনে হয়। তো ইন্ডিকেশন অফ ইমিডিয়েট রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি আর্জেন্ট, হ্যাঁ? তার মধ্যে আমি কিছু আছে ক্লিনিক্যাল ফিচার, কিছু আছে ল্যাবরেটরি প্যারামিটার। ক্লিনিক্যাল ফিচারের মধ্যে একটা হচ্ছে যে ইউরেমিক এনকেফালোপ্যাথি, মেটাবলিক অ্যাসিডোসিস, তারপর হচ্ছে ইউরেমিক পেরিকার্ডাইটিস, ইউরেমিক হতে হবে, সব ইউরেমিক কারণ হতে হবে। তারপর ভলিউম ওভারলোড, হ্যাঁ, নট রেসপন্ডিং টু মেডিকেশন। ঠিক আছে? তাহলে এগুলো হচ্ছে ক্লিনিক্যাল ব্যাকগ্রাউন্ডে আমরা বুঝবো, কিছু ইনভেস্টিগেশন করেও হেল্প করবে।
দেন হচ্ছে হাইপারক্যালেমিয়া নট রেসপন্ডিং টু মেডিকেশন অর রিফ্র্যাক্টরি টু মেডিকেশন, এটাও একটা ইন্ডিকেশন। তাহলে সেই হিসাবে তাহলে এখানে আমরা এটাকে কারেক্ট করব। ইমিডিয়েট হেমোডায়ালাইসিস বা রিপ্লেসমেন্টের জন্য আমরা ইজিএফআর বা ইউরিন আউটপুট বা অন্য কোনো প্যারামিটার কিন্তু এখানে আর কনসিডার করব না। হ্যাঁ, যতই ইজিএফআর কম থাকুক, আমাদের সবার আগে মনে রাখতে হবে যে তার হাইপারক্যালেমিয়ার অবস্থা কি। হ্যাঁ, আমরা ইজিএফআর চাইতে এটাকে বেশি হাইলাইট করবো। হ্যাঁ, কারণ এই হাইপারক্যালেমিয়া রিলেটেড কমপ্লিকেশন খুবই সাডেন হতে পারে, সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। হ্যাঁ, উই আননোটিসড কার্ডিয়াক অ্যারেস্ট। পেশেন্ট 5 মিনিট আগে ভালো ছিল, সাডেন ডেথ কার্ডিয়াক অ্যারেস্ট, কার্ডিয়াক একদম পাম্প অ্যাকশনই নেই। এরকম ডেঞ্জারাস সিচুয়েশন কে আগে সেভ করতে হবে। তো এই জন্য আমাদের তাহলে পটাশিয়াম লেভেলকে তাহলে এখানে গুরুত্ব দিয়ে আমাদের ডায়ালাইসিস ইন্ডিকেশনটাকে সেভ করতে হবে। নেক্সট কোশ্চেন আসি আমরা, which one of the following factors is most associated with an increased risk of developing bladder cancer? ব্লাডার ক্যান্সার দেখি কি স্ট্রং অ্যালার্জি, স্টারকোলারিস ইনফেকশন, বি হচ্ছে বেরিলিয়াম সল্ট এক্সপোজার, এনিলিন ডাই এক্সপোজার, তারপরে আফলাটক্সিন, এন্ড কি হচ্ছে লং টার্ম পেনিটোয়ানিউস। এখানে এনিলিনটা আসবে, এনিলিন ডাই এক্সপোজার, অ্যারোমেটিক, হ্যাঁ অ্যারোমেটিক কেমিক্যাল ডিল করা, এনিলিন ডাই এক্সপোজার, এই ধরনের রিস্ক ফ্যাক্টর গুলা। হ্যাঁ, রাবার ফ্যাক্টরি, হ্যাঁ, তারপরে ব্যাটারি, ঠিক এই ধরনের যারা এক্সপোজ হয় এই ধরনের ফ্যাক্টরিতে ওদের ব্লাডার ক্যান্সার হওয়ার চান্স বেশি। তাহলে সিটা এখানে কারেক্ট। নেক্সট কোশ্চেন, এ 33-year-old ম্যান উইথ এ হিস্ট্রি অফ সিলিয়াক ডিজিজ, এটা জিআইটি রিলেটেড একটা ডিজিজ, is admitted for investigation for recurrent macroscopic hematuria. His urine is typically brown and there is no history of passing clot. What is the most likely diagnosis? A হচ্ছে diffuse proliferative glomerulonephritis, B হচ্ছে IgA nephropathy, C হচ্ছে membranous glomerulonephritis, D হচ্ছে minimal change, and D হচ্ছে rapidly progressive. তো celiac disease একটা অলরেডি ডায়াগনোসড এবং তার ইউরিনে আরবিসি বা হেমাটোচুরিয়া হচ্ছে কালারটার জন্য ব্রাউন হয়ে গেছে, ইউরিন ব্রাউন, মাইক্রোস্কোপিক হেমাটোচুরিয়া। এবং এটা আইজিএ নেফ্রোপ্যাথির ব্যাপারে, কারণ সিলিয়াক ডিজিজের সাথে আইজিএ নেফ্রোপ্যাথির একটা অ্যাসোসিয়েশন আছে। অ্যালকোহলিক লিভার ডিজিজ, তারপরে সিলিয়াক ডিজিজ, হ্যাঁ, এবং ডার্মাটাইটিস হার্পেটিফর্মিস, হ্যাঁ, এই ধরনের ডিজিজ গুলা রিলেটেড আইজিএ নেফ্রোপ্যাথির অ্যাসোসিয়েশন আমরা জানি। তো তাহলে এটা আইজিএ নেফ্রোপ্যাথি, বি। নেক্সট কোশ্চেন, which one of the following causes of glomerulonephritis is associated with normal complement level? তাহলে কমপ্লিমেন্ট নিয়েও আমরা আগে ডিসকাস করেছি। তো দেখি যে নরমাল কমপ্লিমেন্ট লেভেল তাহলে কিসে কিসে পাওয়া যাবে। এ হচ্ছে পোস্ট স্ট্রেপ্টোকক্কাল, না এটাতে কমপ্লিমেন্ট কমে যায়, এটা হবে না। বি হচ্ছে মেসেঞ্জার ক্যাপিলারি, এটাও না, এটাও কমে যায়। সাবিকুর ব্যাকটেরিয়াল এন্ডোকার্ডিটিস, এটাও কমে যায়। ডি হচ্ছে গুড পাশ্চার সিনড্রোম, এখানে কমপ্লিমেন্ট নরমাল থাকে। হ্যাঁ, এনটিজিবিএম অ্যান্টিবডি রিলেটেড, তাহলে এইটাই। ই হচ্ছে এসএলই, এসএলই তে তো কমপ্লিমেন্ট কমে যায়, ইতে কমে যায়। তাহলে যে আমরা একটা কোশ্চেন থাকে অনেক সময় ভাইভাতেও করে বা এমসিকিউতে ফ্রিকোয়েন্টলি আসে যে কমপ্লিমেন্ট লেভেল কমে যায় কি কি গ্লোমেরুলোনেফ্রাইটিস। তাহলে এখানে কিন্তু সবই দেওয়া আছে, পোস্ট স্টেরোকাল, তারপরে মেসেঞ্জার ক্যাপিলারি, সাব অ্যাকিউট এবং সিস্টেমিক লুপাস। আরেকটা আছে ক্রায়োগ্লোবুলিমিয়া, এটা এখানে নাই। ক্রায়োগ্লোবুলিমিয়া তো রিলেটেড, ক্রায়োগ্লোবুলিমিয়া রিলেটেড যে জিন সেখানেও দেখা যায় কমপ্লিমেন্ট লেভেল কমে যায়। শান্ট নেফ্রাইটিস, হ্যাঁ, বা আদার ইনফেক্টিভ জিন, ওগুলোতেও কমে যায়। কিন্তু গুড পাশ্চারে তাহলে এটা ডি কারেক্ট। নেক্সট কোশ্চেন, you are prescribing maintenance fluid for 60-year-old woman who has had a stroke. Her most recent blood result are shown below: sodium, potassium, urea, creatine within normal range. আচ্ছা, she weighed 62 kg
What is the most appropriate amount of potassium that she should receive over 24-hour period? এখানে তাহলে এখানে পটাশিয়াম রিলেটেড একটা কোশ্চেন করা হচ্ছে যে নরমাল একটা ইলেকট্রোলাইট এবং রেনাল ফাংশন উইথিন নরমাল রেঞ্জে একটা পেশেন্ট এবং ওজন হচ্ছে 62 কেজি। তাহলে আমরা পটাশিয়াম তাকে টোটাল ডেইলি অর্থাৎ 24 আওয়ার্সে কতটুকু তাকে আমরা দিতে পারবো, কতটুকু রিসিভ করতে পারবো। দেখি কি আসছে। 20 মিলিমোল, বি হচ্ছে 40 মিলিমোল, সি হচ্ছে 60 মিলিমোল, ডি হচ্ছে 80 মিলিমোল, ই হচ্ছে 120 মিলিমোল। তো পটাশিয়ামের একটা ইনটেকের একটা আছে, সূত্র হচ্ছে যে 1 মিলিমোল পার কেজি। হ্যাঁ, ডেইলি রিকোয়ারমেন্ট একটা নরমাল মানুষের, অর্থাৎ যার পটাশিয়ামের ঘাটতি নাই বা পটাশিয়াম এক্সেস না এই ধরনের। তাহলে ওনার তো সবকিছু প্যারামিটার যেহেতু নরমাল, তাহলে 1 মিলিমোল হিসেবে তাহলে আমরা 60 মিলিমোল আমরা দিতে পারি। 60 সিটা কারেক্ট। নেক্সট কোশ্চেনটা দেখি। A 50-year-old man with dialysis dependent chronic kidney disease is awaiting renal transplant. He complains of fatigue. On examination, you note heart rate 90 beats per minute, soft ejection, systolic murmur that doesn't radiate, and pallor. আচ্ছা, there were no other abnormal feature. What is the most likely cause of his fatigue? A হচ্ছে হার্ট ফেলিউর, বি হচ্ছে এন্ডোকার্ডিটিস, সি হচ্ছে ইউরিমিক এনকেফালোপ্যাথি, ডি হচ্ছে অ্যানিমিয়া, ই হচ্ছে হাইপারটেনশন। তাহলে বোঝাই যাচ্ছে যে একটা পেশেন্ট প্যালর সাথে ফেটিগ আছে, একটা ইজেকশন সিস্টোলিক মারমার আছে এবং এটার কোনো রেডিয়েশন নাই। তার মানে তার একটা হাইপার ডাইনামিক সার্কুলেশন আছে। হাইপার ডাইনামিক সার্কুলেশন সাথে প্যালর রিলেটেড টু এনিমিয়া। তাহলে ডি ক্লিয়ার কাট একটু বোঝা যাচ্ছে এনিমিয়া। এবং ডায়ালাইসিস যারা পায় এর যে ফ্রিকোয়েন্সি অফ এনিমিয়া খুবই চান্স অফ ফ্রিকোয়েন্সিটা বেশি। আর তাহলে আমরা ডায়ালাইসিস রিলেটেড পেশেন্টকে এখানে প্রথমেই তাহলে আমরা কনসিডার করব এনিমিয়াটা তাকে কারেকশন করতে হবে। যদি ভালভুলার হার্ট ডিজিজ থাকতো বা অন্য কোনো কারণে মারমার হলে কিন্তু রেডিয়েশন থাকতো। এখানে হচ্ছে যে মানে অর্থাৎ ডাইনামিক সার্কুলেশন, হেমোডাইনামিক সার্কুলেশন বেশি হওয়ার জন্য একটা ইজেকশন সিস্টেমিক মারমার হচ্ছে। A 60-year-old boy is referred to clinic due to recurrent renal calculi. একটা 6 বছর একদম ছোট বাচ্চা, তাহলে ছোট বাচ্চা রেনাল ক্যালকুলাই রিকারেন্ট তাও আবার। His grandmother had also similar problem, তার মানে এটা একটা ফ্যামিলিয়াল। হ্যাঁ, what is the most likely diagnosis? A Marfan syndrome, familial gout, সে হচ্ছে হোমোসিস্টোনিউরিয়া, সে হচ্ছে সিস্টোনিউরিয়া, ডি হচ্ছে সিস্টো। তাহলে এখানে সিস্টোনিউরিয়াতে যেটা হয় এটা হলো একটা অটোজোমাল রিসেসিভ ডিজিজ এবং এখানে দেখা যায় যে অ্যামাইনো অ্যাসিড অর্থাৎ সিস্টিন, এই অ্যামাইনো অ্যাসিডটা রিঅ্যাবজর্পশন হতে পারে না কিডনি টিউবুলে। এবং এটা ফ্যামিলি টু ফ্যামিলিয়াল, তাহলে একটা হিস্ট্রিও থাকে এবং যা এটা একটা মেটাবলিক ডিউ টু জেনেটিক ডিফেক্ট। জেনেটিক ডিফেক্টের কারণে এই ধরনের ডিজিজ হয় এবং এটা আর্লি এজে পাওয়া যাচ্ছে, 6 ইয়ার্স বয়স রিকারেন্ট। হ্যাঁ, তাহলে সিস্টোনিউরিয়াটা। A 43-year-old man is investigated for a painless testicular swelling. Following a biopsy, he is diagnosed as having seminoma. আচ্ছা, which one of the following tumor mark is most specific for this condition? এখানে AFP অর্থাৎ আলফা ফেটোপ্রোটিন, LDH, HCG, S100, CA15-3। সেমিনোমাতে আলফা ফেটোপ্রোটিন এবং HCG দুইটাই পাওয়া যায়। আলফা ফেটোপ্রোটিন আবার অন্যান্য প্রবলেম হয়, জিআইটি রিলেটেড, লিভার মেলিগন্যান্সি, হেমাটোসেলুলার কার্সিনোমা পাওয়া যায়। আবার যেহেতু এখানে মেন বলা হয়েছে তাই এইচসিজি হিউম্যান গোনাডোট্রপিক হরমোন যেটা, এটাও পাওয়া যায় সেমিনোমাতে। তাহলে আমরা এটা এটা তাহলে বেশি মোর লাইকলি সিটা এখানে হবে। সেটা আরেকটা ক্ষেত্রে পাওয়া যায়, ফিমেল হাইড্রোডিফর্মল। হ্যাঁ, তো যেহেতু এটা মেল পেশেন্ট তাহলে আমরা বেশি
মার্কার মোর স্পেসিফিক হিসেবে এটা আমরা সিকটে ধরব। A 24-year-old man present to his GP with facial swelling, urine deep note protein 3+, and his blood pressure is normal. He was treated with corticosteroid for possible minimal change disease, but this had no effect. He consequently was referred for renal biopsy, which show a spike and dome appearance on electron microscopy. Spike and dome. Which of these antibody most likely associated with this condition? Anti-cardiolipin, anti-GBM, anti-GAD, anti-phospholipase 2, anti-streptolysin O. এটা EAS ওটা এটা, হ্যাঁ, যে anti-streptolysin O যেটা, তাহলে এটা পোস্ট স্ট্রেপ্টোকক্কাল জিএনএ দেখা যায় এরকম স্পাইক এপিয়ারেন্স পাওয়া যায়, এবং এটা তাহলে এমসিডি না, এমসিডির এগেইনস্টে এই জন্য তার স্টেরয়েড রেসপন্স করেনি। ইলেকট্রন মাইক্রোস্কোপিতে এটা পাওয়া যাবে স্পাইক। নর্মাল যে আমরা লাইট মাইক্রোস্কোপে দেখি সে তখন এখানে স্পাইক পাওয়া যাবে না, বোঝা যাবে না, ইলেকট্রন মাইক্রোস্কোপে শুধু পাওয়া যাবে। Next question. A 63-year-old with a background history of type 2 diabetes mellitus, hypertension, osteoarthritis and ischemic heart disease, তার মানে কি ওল্ড একটা পেশেন্ট এবং সাথে টাইপ 2 ডায়াবেটিস, হাইপারটেনশন, অস্টিওআর্থ্রাইটিস, ইসকেমিক হার্ট ডিজিজ, এবং হসপিটালে অ্যাডমিটেড হয়েছে রাইট লোয়ার lobe pneumonia. On admission, his urea and electrolytes are follows, such as sodium, potassium within normal range, urea and creatinine raise. On review, his medical record, his blood 3 months ago showed following: the sodium, potassium, urea and creatinine সবই নরমাল ছিল। তাহলে কোশ্চেনটা কি যে which of the following is his regular medication, is it safe to continue? তার মানে একটা পেশেন্ট ডায়াবেটিক, তারপরে হাইপারটেনসিভ, অস্টিওআর্থ্রাইটিস, সাথে ইসকেমিক হার্ট ডিজিজ আছে, এবং এখন তার রেনাল ইম্পেয়ারমেন্ট হয়েছে, কিন্তু 3 মান্থ ব্যাক তার রেনাল ফাংশন নরমাল ছিল। তাহলে এখন কি ড্রাগ তাকে আমরা কন্টিনিউ করতে পারবো? এই মেটফরমিন, এটা আমাদের না করাটাই ভালো, তার কারণ আমরা যখন রেনাল ইম্পেয়ারমেন্ট হতে থাকে, হ্যাঁ, জিএফআর কমে যেতে থাকে, 30 নিচে চলে আসে, তখন কিন্তু আমরা মেটফরমিনকে প্রিফার করি না। এটা করবো লো ডোজ অ্যাসপিরিন, এটা করা যেতে পারে, এটা সেফ। রেমিপ্রিলটা আমরা সাধারণত প্রগ্রেসিভ রেস ক্রিয়েটিনিনে আমরা করি না, তাহলে এটা না করাটাই ভালো। ইউবিপ্রোফেন, এনএসআইডি করবো না। থায়াজাইড করার দরকার নেই এখানে, হ্যাঁ, তাহলে এগুলো কোনোটাই দরকার নেই। তাহলে লো ডোজ অ্যাসপিরিনটা এখানে কোনো সমস্যা করবে না, কারণ পেশেন্টের আদার কোমরবিডিটি গুলো আমাদের কনসিডার করতে হবে, হ্যাঁ, সেগুলো ট্রিটমেন্ট ডিসকন্টিনিউ করা যাবে না। আর তাহলে দেখা যাবে পেশেন্টকে কিডনি ভালো করতে গিয়ে আবার কার্ডিয়াক প্রবলেমটা আবার বেড়ে যাবে। আমাদের ব্যালেন্স ট্রিটমেন্ট দিতে হবে, সেক্ষেত্রে লো ডোজ অ্যাসপিরিন এখানে কোনো অসুবিধা করবে না। অন্যান্য ড্রাগ গুলো অ্যাভয়েড করে অল্টারনেট অপশনে আমাদের যেতে হবে। তাহলে এখানে বিটা কারেক্ট। The next question. A patient with sepsis is being treated in hospital. Initially, 500 milliliter bolus of normal saline are required to raise his systolic blood pressure above 90 millimeter. অর্থাৎ পেশেন্টটা শকে ছিল, হ্যাঁ, এবং তাকে ভলিউম রিসাসিটেট করা হয়েছে। Once the blood pressure is in range, the foundation doctor prescribe normal saline maintenance fluid at 1 liter every 8 hours. অর্থাৎ তাহলে 8 hours তাহলে 3 লিটার পার ডে যাচ্ছে, তাই তো, নরমাল স্যালাইন যাচ্ছে। Which of the following complications is most likely to occur as a result of the choice of fluid administered to the patient? আচ্ছা, তাহলে কি হতে পারে, তাই না? পেশেন্ট সেপসিসে এবং শকে ছিল, ভলিউম রিসাসিটেট করে তার ব্লাড প্রেশারটা রেজ করা হয়েছে, এবং তারপর তাকে কন্টিনিউয়াসলি আমরা নরমাল স্যালাইন দিয়ে যাচ্ছি, সোডিয়াম ক্লোরাইডের সলিউশনটা আমরা দিয়ে যাচ্ছি, ইনফিউশন করে যাচ্ছি। তাহলে কি হতে পারে?
সেন্ট্রাল পন্টান মায়োলোমায়োলাইসিস, তারপর হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, হাইপারক্যালেমিয়া, তারপর হচ্ছে হাইপোক্যালেমিক মেটাবলিক অ্যালকালোসিস এন্ড হচ্ছে ল্যাকটিক অ্যাসিডোসিস। এখানে তাহলে পেশেন্ট তো শকে ছিল, সেপসিস ছিল, তাহলে অ্যাসিডোসিসে একটা খুবই চান্স, এবং এখানে বিটাই মোস্ট লাইকলি কারেক্ট হবে, কারণ হচ্ছে যে কন্টিনিউয়াস নরমাল স্যালাইন দিতে থাকলে এটা হাইপারক্লোরিমিয়া হয় এবং সাথে মেটাবলিক অ্যাসিডোসিসের একটা তার হিস্ট্রি আছে, রিলেটেড আছে। হ্যাঁ, কারণ যখন হাইপোক্সিয়া হবে তখন বডিতে অ্যাসিডোসিস হয়ে থাকে। তাহলে হাইপারক্লোরেমিক মেটাবলিক অ্যাসিডোসিস, বি কারেক্ট। A 13-year-old girl developed purpura on her lower limbs and buttock associated with microscopic hematuria. A diagnosis of phenocrystalline purpura is made. Her urea and electrolyte show mild renal impairment. That is still present 4 weeks later. Although she doesn't require any specific therapy, what is the most likely renal outcome? মানে পারছে একটা phenocrystalline purpura patient, hypertension within 20 years, persistent proteinuria, end-stage renal failure, full renal recovery, frequent relapse. তো হেনোকোস্কুলেন পারপুরা রেনাল রিকভারি ভালো। মেইনটেনেন্স ট্রিটমেন্ট করলে সাধারণত এখানে স্টেরয়েড ইউজ করা হয়। চাইল্ডের ক্ষেত্রে আমরা স্টেরয়েড দিয়ে শুরু করি এবং রেসপন্স খুবই ভালো। এখানে সাধারণত রেনাল রিকভারি হয়। ডিটা এখানে আমরা কারেক্ট করব, ফুল রেনাল রিকভারি হয়, কারণ এখানে তো কোনো ট্রিটমেন্টই দেওয়া হয়। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন। Which one of the following is least recognized as a cause of membranous glomerulonephritis? আচ্ছা, লিস্ট রিকগনাইজড কোনটা? তাহলে ম্যালেরিয়া তো মেমব্রেনাসের একটা সেকেন্ডারি কজ, লিম্ফোমা একটা সেকেন্ডারি কজ, হেপাটাইটিস বিও একটা সেকেন্ডারি কজ, ক্রায়োগ্লোবিনোমিয়া এটা না, এটা তাহলে এখানে আর হচ্ছে গোল্ডও একটা কজ, হেভি মেটালও একটা মেমব্রেনাসের কজ। তাহলে ডি এখানে হবে যে লিস্ট recognized cause. D. Next question. A 63-year-old man is admitted with severe right-sided loin pain to the emergency department. Achha. Right-sided loin pain. A urine dipstick show blood 3+, achha, leukocyte plus, protein 1+. An abdominal radiograph is therefore ordered, which show a staghorn calculi in the right renal pelvis. What is স্ট্যাগহর্ন ক্যালকুলাস নরমালি কম্পোজড অফ? আচ্ছা, এটা একটা কেমিক্যাল কম্পোজিশন জানতে চাইছে, দেখি কি কি আছে এখানে। জেনথিন, হচ্ছে ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট, ক্যালসিয়াম অক্সালেট, হচ্ছে ইউরিক অ্যাসিড, ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফসফেট। তাহলে এটা হচ্ছে বি, ট্রিপল ফসফেট বলি আমরা, ম্যাগনেসিয়াম অ্যামোনিয়াম ফসফেট। বিটা এখানে কারেক্ট হবে। মানে আজকে পর্যন্ত আমরা এই পর্যন্ত শেষ করি। নেক্সট স্লাইড গুলো আমরা পরে আবার ডিসকাস করব নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সবাইকে, থ্যাংকস।